স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে, ঠিক আছে, বা যেটাকে বলা হয় কি ডুয়েল সিস্টেম, ঠিক আছে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে কি ডুয়েল সিস্টেম বা হচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে, ঠিক আছে, এক অদ্ভুত শাসন ব্যবস্থা। যেমন দেখো, এই ক্ষেত্রে প্রথমতম বলা হয়েছে যে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে, ঠিক আছে। তো দেখো 1764 খ্রিস্টাব্দে কি হয়েছিল? বক্সারের যুদ্ধ, ঠিক আছে। এবং বক্সারের যুদ্ধে কে জয়লাভ করেছিল? কোম্পানি। তো এই বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর 1765 খ্রিস্টাব্দে কোম্পানি এই যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ কি পায়? বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়, ঠিক আছে। তো দেওয়ান অর্থাৎ কি রাজস্ব আদায়ের অধিকার পায়, ঠিক আছে। বাংলার সুবা পদে হচ্ছে যে কোম্পানি নিযুক্ত হয় বা বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হয় বা রাজস্ব আদায়ের অধিকার পায়, ঠিক আছে, কে? কোম্পানি। তো বলা হয়েছে যে কিন্তু প্রশাসনের দায়িত্ব থাকে নবাবের হাতে। তো রাজস্ব আদায়ের অধিকার পায় কে? কোম্পানি, কিন্তু প্রশাসনিক বা শাসন কার্য করার ক্ষমতা ছিল কার হাতে? নবাবের হাতে, ঠিক আছে। তো বাংলার এই আইন শৃঙ্খলা রক্ষা করা ও ফৌজদারি মামলার বিচারের ঢাল থাকে নবাবের হাতে, বা বলা যায় যে প্রশাসনিক কাজকর্ম করার হচ্ছে যে ক্ষমতা থাকে কার হাতে? নবাবের হাতে। কোম্পানির হাতে কি ছিল? শুধুমাত্র রাজস্ব আদায়ের ক্ষমতা ছিল, ঠিক আছে। তো ওই পারে তার দায়িত্ব সরাসরি নিজের হাতে গ্রহণ না করে নবাবের কর্মচারী হচ্ছে যে মোহাম্মদ রেজা খা ও সিতাব রায়কে এই জন্য নিযুক্ত করেন। তো কোম্পানির রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল কিন্তু কোম্পানি নিজে রাজস্ব আদায় করতো না, ঠিক আছে। তো নবাবেরই কর্মচারী তারা হচ্ছে যে রেজা খা এবং সিতাব রায়কে কোম্পানি নিযুক্ত করেছিল কিসের জন্য? রাজস্ব আদায়ের জন্য, ঠিক আছে। অর্থাৎ কোম্পানির হাতে ছিল শুধুমাত্র রাজস্ব সংগ্রহের অধিকার এবং নবাবের হাতে ছিল কেবলমাত্র প্রশাসনিক কাজকর্ম পরিচালনার অধিকার, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে অর্থের জন্য নবাবকে নির্ভর করতে হতো কোম্পানির উপর। তো যেহেতু রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানির উপর, সেজন্য নবাবকে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হতো সেই অর্থ ছিল কার হাতে? সেই অর্থ ছিল হচ্ছে যে কোম্পানির হাতে। এবং নবাবকে এই অর্থের জন্য কার উপর নির্ভর করতে হতো? কোম্পানির উপর নির্ভর করতে হতো, ঠিক আছে। তো যেমন দেখো বলা হয়েছে যে ফলে তার হাতে ক্ষমতাহীন দায়িত্ব থাকে, ঠিক আছে, এবং অন্যদিকে কোম্পানির হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা, ঠিক আছে। তো এই অদ্ভুত শাসন ব্যবস্থা যা বাংলা, বিহার, উড়িষ্যায় প্রবর্তিত হয়েছিল তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তো নবাবের হাতে দায়িত্ব ছিল প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার জন্য, কিন্তু ক্ষমতা ছিল না, অর্থাৎ রাজস্ব বা অর্থের কোনো যোগান ছিল না। এই অর্থের জন্য নবাবকে নির্ভর করতে হতো কোম্পানির উপর, ঠিক আছে। ফলে নবাবের হাতে কি ছিল? ক্ষমতাহীন দায়িত্ব, ঠিক আছে। এবং অন্যদিকে কোম্পানির হাতে কি ছিল? দায়িত্বহীন ক্ষমতা। ক্ষমতা ছিল অর্থাৎ অর্থের যোগান ছিল, কিন্তু তার কাছে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার জন্য কোনো দায়িত্ব ছিল না, ঠিক আছে। তো সুতরাং বলা হয়েছে যে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা, ঠিক আছে। তো এই যে শাসন ব্যবস্থা বাংলায় বা প্রবর্তিত হয়েছিল, ঠিক আছে, তো তাকে কি বলা হয়েছে? দ্বৈত শাসন ব্যবস্থা বা ডিউয়াল সিস্টেম বলা হয়েছে, ঠিক আছে। তো এরপরে বলা যায় যে এই শাসন ব্যবস্থার ফলাফল কি হয়েছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে এই শাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল কি?
অন্ধকার এবং কোম্পানি কর্মচারীদের দুর্নীতি ও অত্যাচার, রাজস্ব সংগ্রহকারীদের জুলুম ও নির্যাতন এবং শেষ পর্যন্ত 1770 খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ সোনার বাংলাকে কি করেছিল, শ্মশানে পরিণত করেছিল। তো বলা যায় যে এই যে শাসন ব্যবস্থা বাংলা, বিহার ও উড়িষ্যায় প্রবর্তিত হয়েছিল, এই শাসন ব্যবস্থায় পরবর্তীকালে বাংলার জনগণের অবস্থা একেবারে শোচনীয় করে তোলে এবং শেষ পর্যন্ত 1770 বা 76-এর মন্বন্তরের জন্য অন্যতম প্রধান কারণ হিসেবে হয়ে ওঠে। ঠিক আছে, বা 76-এর মন্বন্তরের জন্য পথ প্রশস্ত করেছিল। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে কি বলা হয়, দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়, যেখানে নবাব শাসন কার্য পরিচালনা করত কিন্তু নবাবের হাতে অর্থের কোনো যোগান ছিল না, যাকে বলা হয় কি, ক্ষমতাহীন দায়িত্ব। এবং অপরদিকে কোম্পানির হাতে ছিল অর্থের যোগান কিন্তু তার হাতে প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার কোনো দায়িত্ব ছিল না, অর্থাৎ বলা যায় যে দায়িত্বহীন ক্ষমতা। তো এই যে শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল একে বলা হতো কি, দ্বৈত শাসন ব্যবস্থা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয় দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে। তো আজকের আলোচনার ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।